রাজ্যে জাকিয়ে শীতের মাঝেই শৈত্যপ্রবাহের সতর্কতা। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে আগামী 24 ঘন্টায় পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা। শনি রবি শৈত্যপ্রবাহ বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূমে 15ই ডিসেম্বরের মধ্যেই জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। জমিয়ে শীত দক্ষিণবঙ্গে। আগামী 7 দিনে আজ থেকে শুরু করে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই সবথেকে বেশি। মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে, 2 থেকে 3 ডিগ্রি বিলো নর্মাল থাকবে। কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো 15 থাকছে। পুরুলিয়া, দুই বর্ধমান এবং বাঁকুড়া, এই 4টে জেলাতে কিন্তু আপনি দেখুন আপনার 12, 13, 14 এই 3 দিনেই আপনার কোল্ড ওয়েভে সতর্কবার্তা রয়েছে। কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে। 12 ডিগ্রির ঘরে শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা। শৈল শহরের রোদের দেখা মিললেও ঠান্ডার দাপট, সঙ্গে কুয়াশা। তারই আড়ালে কাঞ্চনজঙ্ঘার দর্শন। সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি। কুয়াশায় ভরা কালিম্পংয়ে কনকনে ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ আর মিড ডে মিলের নবান্ন মেনুতে নতুন চালের তৈরি বিভিন্ন পদ। মন্তেশ্বর ব্লকের খেটে খাওয়া দিনমজুর পরিবারের পড়ুয়াদের কথা ভেবে মিড ডে মিলে নতুন চালের তৈরি বিভিন্ন ধরনের পদের আয়োজন। জয়রামপুর ত্রিপল্লী অবৈতনিক প্রাথমিক স্কুলে আর্থিক সাহায্য থেকে রান্নার ব্যবস্থা। সবেতেই হাত লাগান শিক্ষকেরা। মেনুতে নলেন গুড়ের পায়েস, গুড় পিঠে, ক্ষীর, সঙ্গে চাল মাখা, ভাত, পনির, ফুলকপি, শাক, আখ ভাজা। ফের সুন্দরবনে পর্যটকের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। শীতের মরশুমে ক্যানিং থেকে সুন্দরবনে বেড়াতে যান 2টি পর্যটকের টিম। কুলতলি কৈখালি থেকে সুন্দরবনের কলসদ্বীপ বনি ক্যাম্প হয়ে ফেরার পথে আজলমারি 7 কম্পার্টমেন্টে বাঘ ধর্ষণ, উচ্ছ্বসিত পর্যটকেরা। জগন্নাথ মন্দিরের পর এবার রামকৃষ্ণ মিশন ও মঠের তরফে দীঘায় স্কুল তৈরির প্রস্তাব। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্কুল তৈরির প্রস্তাব মঠ কর্তৃপক্ষের। স্কুল তৈরি করতে 10 থেকে 15 একর জমির প্রয়োজন। সেই প্রস্তাব বিবেচনার আশ্বাস মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকদিন ধরেই যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। তো আজকে তিনি সেটা করবেন ডিএম সাহেবকে এবং আমাদের এখানকার বিধায়ককে, সভাধিপতিকে সবাইকে দায়িত্ব দিয়েছেন পছন্দসই একটা জায়গা দেখে দিতে, যাতে আমরা রামকৃষ্ণ মিশনের একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে করতে পারি। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের পরিচালনাতেই হবে। মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রী ইয়েস বললেন, যা ডিএম সাহেবকে বললেন জায়গা রেডি করে দেখে দিতে। হাওড়ায় ড্রেনেজ ক্যানেল রোডের নতুন নাম শৈলেন মান্নার সরণি। ড্রেনেজ ক্যানেল রোডের নাম ছিল ভোলানাথ চক্রবর্তী সরণি। সেই নাম বদলে শৈলেন মান্না সরণি রাখা হলো। মঙ্গলবার দীঘা যাওয়ার সময় রাস্তার নাম পরিবর্তনের কথা জানান। দীঘা থেকে ফিরেই রাস্তার নতুন নামকরণ মুখ্যমন্ত্রীর। এই পুরো রাস্তাটা জুড়ে একটা প্ল্যান করা হয়েছে শৈলেন মান্না সরণি। এখানে সেলফ হেল্প গ্রুপের এরা বসেছেন আনন্দ তারা। সুপর বাংলার দোকান থেকে শুরু করে জামা কাপড় মেয়েরা যেগুলো পরে এবং গয়নাগাটি এগুলো আছে। এছাড়াও এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা গ্রামের মধ্যে এরা একটা লাইব্রেরি তৈরি করবে কিছুটা জায়গা জুড়ে, মানে পুরো এলাকাটা জুড়ে। আর একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করবে, আর একটা জায়গায় মানে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই ধরনের কিছু করবে। আমি নিজে দেখেছি যে এত সুন্দর জায়গা অথচ কাজে লাগানো দরকার। তাই কাজে লাগানোর জন্য এই এলাকাটা জুড়ে পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আগামী দিন এলাকাটা সুসজ্জিত হয়। আরজিকর মামলায় নির্যাতিতা পরিবারের হয়ে লড়বেন আইনজীবী করুণা নন্দী। বৃন্দা গ্রোভার এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। তারপরই ডক্টরস ফোরামের আইনজীবী নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। আমরা যখন কালকে বিকেলে খবর পেলাম এবং তখন অভয়ার মা বাবার সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তখন তারা প্রচণ্ড রকম ভেঙে পড়েছিলেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট করুণা নন্দী, তার সঙ্গেও ভিকটিমের মা বাবা ডিসকাস করেছে। উনি আজকে বলেছেন যদি দরকার হয় তাহলে সুপ্রিম কোর্টে উনি তাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন। কেউ যদি আইনজীবী চলে যায় সেটা তার গণতান্ত্রিক অধিকার, আমরা সে ব্যাপারে কিছু বলতে চাই না। কিন্তু যদি কোনো আইনজীবী চলে যায়ও, আমরা সিনিয়র ডাক্তাররা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের পক্ষ থেকে তারা যাতে একদিনও বিচারহীন না থাকে, আইনজীবীহীন না থাকে, সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তার জন্য যতদূর যাওয়ার আমরা যাব।
ফের সশরীরে আদালতে হাজিরা সঞ্জয় রায়ের। কয়েকদিন ভার্চুয়াল হাজিরা সঞ্জয়ের। বৃহস্পতিবার ফের আরজি করের ঘটনায় শিয়ালদা আদালতে হাজিরা। আরজি কর মামলায় ধৃত সঞ্জয়ের। আদালতে হাজির ছিলেন নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। সংসদের চলতি অধিবেশনে এক দেশ এক ভোট। এক দেশ এক ভোটের সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার। একসঙ্গে সব ভোটে সহায় কেন্দ্রীয় ক্যাবিনেটের। শীঘ্রই সংসদে এক দেশ এক ভোট বিল পেশের সম্ভাবনা। কড়া প্রতিক্রিয়া মমতা। আমি 2 বছর আগে মহারাষ্ট্রে অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে আমি গেছিলাম এবং সেদিনও একটা রেজলিউশন ওরা এনেছিলেন। আমি লোকসভা স্পিকারকে বলেছিলাম যে আপনি যে রেজলিউশনটা এনেছেন এটা তো ইন্ডিকেট করে আপনি ওয়ান নেশন ওয়ান ভোটের থিওরিটার উপর বেস করে এটা এনেছেন। বলে আপনি আমাকে মিসলিড করছেন, আপনি আমাকে বুঝতে পারছেন না মিস্টার ব্যানার্জি, আমাদের ওই দৃষ্টিভঙ্গি নেই। কিন্তু আমি দেখছি যে আমি সেদিন যেটা আশঙ্কা করেছিলাম সেটাই আজকে বাস্তবায়িত হচ্ছে। ওরা এটা এনেছেন। আমি জানি না সংবিধান থেকে এরা কতটা অনুমোদন পাবেন এই ব্যাপারটা নিয়ে, সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারাই বলবেন, আদালত আছে, ব্যাপারটা অনেক দূরেই যাবে। তবে আমাদের ওদের যে পরিকল্পনা রয়েছে, দ্যাট ওয়াজ দ্য হিডেন এজেন্ডা অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম, সেটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। এক দেশ এক ভোটে মন্ত্রিসভার সায়। তারপরই শুরু তরজা। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি এটা বিজেপির কোনো হিডেন এজেন্ডা নয়। ভারতীয় অর্থনীতির উপর চাপ কমাতে এই প্রস্তাব বহুদিনের, অবাস্তব, অবৈজ্ঞানিক। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। এটা আমাদের কোনো হিডেন এজেন্ডা নয়, এটা দীর্ঘদিনের বিজেপির দাবি। আদবানিজি যখন দেশের নেতৃত্ব দিতেন বিজেপিকে, তখনও তিনি বলে এসেছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা। আর এটা ভারতবর্ষের বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, দেশের রিটায়ার্ড আইএএস অফিসার, সাধারণ মানুষ, তারা সবাই এটা সমর্থন করছেন। ভারতীয় অর্থনীতির ওপরে চাপ কমাতে এবং ভারতের যে আইন শৃঙ্খলা সেটাকে একটা নির্দিষ্ট গতিপথে নিয়ে যাওয়ার জন্য এই বিল। যার যেটুকুনি বলার আছে তারা পার্লামেন্টের ভিতরে বলবেন। ভারতবর্ষের মতো দেশে এটা একটা অবাস্তব, অবৈজ্ঞানিক এবং তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই সমর্থন করবে না। এতগুলি রাজ্য, তাদের আলাদা আলাদা ইতিহাস, আলাদা আলাদা ভূগোল, আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা আলাদা নির্বাচনী রসায়ন, সেগুলোকে এক জায়গায় এনে একদিনে ভোট করা সবটা এটা বিজ্ঞানসম্মত হতে পারে না। যদি কোথাও অন্তর্বর্তী নির্বাচনের দরকার হয় তখন এক দেশ এক ভোট কোথায় যাবে? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লোকসভা ভোট, বিধানসভা ভোট এবং স্থানীয় স্তরের ভোট, এগুলো না সবকটার প্যাটার্ন আলাদা, ফোকাস আলাদা, অভিমুখ আলাদা। তাহলে এই অভিমুখগুলি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে সবিস্তারে চিঠি লিখে যথাযথ জায়গায় জানিয়ে দিয়েছে। আজ ফের আদানি ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন কংগ্রেস সহ ইন্ডিয়া ব্লকের কিছু সহযোগী। বিক্ষোভে যোগ দেয়নি তৃণমূল। সংসদ চত্বরে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন তারা সংসদ চলার পক্ষে। ये कांग्रेस भी नहीं चाहता, बीजेपी भी नहीं चाहता, हम लोग क्या करेंगे? ममता बनर्जी हम लोगों को बता दिया हाउस चलना चाहिए। और बंगाल का बहुत समस्या है। दिल्ली सरकार बंगाल को रुपया नहीं देता, वो आवास योजना की रुपया नहीं देता, वो मनरेगा की रुपया नहीं देता। ममता बनर्जी को हर टाइम रुकने के लिए कोशिश करते, लेकिन उस पर कुछ फायदा नहीं होगा बीजेपी का। हम लोग अभी भी ये सोचता है कि मोदी का विकल्प कोई नाम आगामी दिन दूसरा में आएंगे तो हमारे ममता दीदी आएंगे। বাদুরিয়ায় আবাসে তৈরি বাড়ির একাংশ ভেঙে আহত 2। কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে ক্ষোভ। কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে উপভোক্তাদের ব্যাংকের বই, চেক বই সহ সমস্ত কাগজ নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ। জোর করে সই করিয়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে আসা টাকা হাতিয়ে নিম্নমানের বাড়ি তৈরির অভিযোগ। শুধু তাই নয়, আবাসের নাম উঠলেও টাকা নেওয়ার অভিযোগ। বাড়ি ভাঙার খবরে কাউন্সিলরের স্বামী এলাকায় গেলে তাকে ঘিরে বিক্ষোভ। মিথ্যা বদনামের অভিযোগ কাউন্সিলরের স্বামীর। ঘর নিতে গেলে 25,000 টাকা দিতে হয়, ওই ইচ্ছা মতন ঘর করে দেবে, ব্যাংকের বই ওর কাছে দিতে হবে। এবার ঘর যাই পর্যন্ত করেছে, কোনো মালমাত্রা ভালো পাইনি। যেগুলো বলেছি সে কোনো কথাই কান দেয়নি গো, বলতে যা হচ্ছে সেইভাবে নে, আর যদি না পছন্দ হয় তোরা কিনে লাগা গে যা। ঘরে ছাদ ঢালাইয়ের সময় একদম ধুলো বালি দিয়েছে, আমার যা আসবে তাই নিতে হবে, এই কথা বলে দিলে। ও টাকা নিজেই সব নিয়ে রেখেছে, ব্যাংকের বইটই। যার ঘর তার হাতেও টাকা দেয় না, তার কোনো এ করে না, ও কিছু শোনে না। ঘর ভালো না, ইটও ভালো না,
ও সে নিচের ভিতও খারাপ, ভিতও নেই, বালি সিমেন্ট তো সব খারাপ, রড তো দেখছে না, তো দেখছে তো তার সবে এক পা দেশে আর ওই ভেঙে পড়ে গেছে। ঘর দেওয়ার আগে বলেছে 25,000 টাকা করে দিতে হবে, 25,000 টাকা দিয়ে দিছি। যেই ঘরে স্যাংশন করেছে, ঘরের টাকা আসবে, ও তার আগে বাড়ি এসে কাগজপত্র সব নিয়ে নিয়েছে। ব্যাংকের বইটাই আমার কাছে কিচ্ছু নেই, সব ওই মেম্বারের কাছে। ও আবেদ মেম্বারের গ্রামের। নিম্নমানের কাজ মানে খুব বাজে মিথ্যা কথা বলছে। নিম্নমানের মেটেরিয়াল দিয়ে কোনো কাজ হয় না। ওটা একটা সামসেট কিভাবে ধাক্কা মেরে ভেঙে দিয়েছে, সেটা আমি গিয়ে তদন্ত করে দেখবো। যদি নিম্নমানের কাজ হয় আমি সেই মিস্ত্রিদের বড় ব্যবস্থা নেবো। আমার কোনো কেউ বিক্ষোভ দেখায়নি, আমার তারা সহজে গ্রহণ করেছে। আপনি ব্যাংকের পাসবই বা সমস্ত নথি নিয়ে রেখেছেন? ব্যাংকের পাসবই রাখবো কেন? চেক বই রাখি, ব্যাংকের পাসবই তাদের কাছে। বৈধ কি করে বলবো বৈধ না বৈধ? তা না দিলে আমরা ঘরটা তৈরি করবো কি করে টাকা না তুলে দিলে?